বাংলাদেশের প্রেক্ষাপটে মঞ্চ নাটক বরাবরই প্রতিবাদ, সমাজ, ইতিহাস এবং বিভিন্ন ধরনের বার্তা বহন করা একটা মাধ্যম। এবং সেই মঞ্চ নাটকের সামনে এবং পেছনে আমরা বরাবরই দেখেছি নানান গুণী ব্যক্তিত্বদের কাজ করতে, এবং সেই ব্যক্তিত্বরা ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের লোককথা সংস্কৃতির বিভিন্ন দিক। আর এমনই একজন মানুষ নিয়ে আমরা আজ বসেছি এখন আনন্দের আজকের এপিসোডে, এবং আজ আপনাদের সাথে বরাবরই আছি আমি সুলতানা স্বর্ণা, এবং আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন নাট্যকার এবং নির্দেশক বাকার বকুল ভাই। স্বাগত আপনাকে প্রথমেই। এবং বাংলাদেশের মঞ্চ নাটকের কথা যখন আমরা বলছি তখন বাংলাদেশের এখন থিয়েটার কেমন চলছে? আসলে আমার কাছে মনে হয় যে থিয়েটার একটা আলাদা মাধ্যম হিসেবে, সমাজের প্রয়োজনীয় জায়গা হিসেবে, বিনোদনের মাধ্যম হিসেবে, রাজনৈতিক সামাজিক প্রয়োজনীয়তা হিসেবে বাংলাদেশে থিয়েটার অনেক ভালো চলছে। এখন আমরা পরবর্তী কথাগুলোর মধ্যে দিয়ে সমস্যা এবং ইয়েগুলো বলতে পারি অবশ্যই। এবং বাংলাদেশের কথা যখন আসে তখন স্বাভাবিকভাবেই ৭১ পরবর্তী একটা কথা চলে আসে, এবং সেক্ষেত্রে আসলে জানতে চাই সেই ধারাটাকে আমরা এখনো অব্যাহত রাখতে পেরেছি কিনা, আমাদের গল্প দিয়ে, আমাদের অভিনয় দিয়ে। এখন স্বাধীনতার পরে মানে বাংলাদেশে যখন থিয়েটারটা শুরু হয়েছিল একটা খুব সম্ভাবনার একটা জায়গা থেকে শুরু করেছিলেন যারা, এবং তারা দীর্ঘদিন এটার একটা গ্রুপ থিয়েটার চর্চার মধ্যে দিয়ে একটা থিয়েটার তৈরি হয়েছিল। এবং বাংলাদেশে দর্শনীর বিনিময়ে নাটকের যে কি বলে অগ্রগতি, সেটাও তখন থেকে ধীরে ধীরে শুরু হয়েছিল। এটা খুবই বড় একটা মানে কাজ আমি মনে করি। এখন তারপরে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে থিয়েটারের এই চর্চার মধ্য দিয়ে মানুষ জেনেছে যে ওকে, একটা থিয়েটার শিল্প মাধ্যম যেখানে আমরা দর্শনী বা একটা কি বলে আমরা যেতে পারি বা দেখতে পারি। কিন্তু পরবর্তীতে যেটা আমার কাছে ভীষণভাবে ইয়ে লাগে, যে সমস্যাজনক মনে হয়েছে, যে এই ৫৪-৫৫ বছর পরে এসে এটা আসলে ধারাবাহিকভাবে এটার যে একটা প্রফেশনাল দিকে যাওয়ার দরকার ছিল, সেইখানে বড় ধরনের একটা গ্যাপ হয়ে গেছে। তো স্বাধীনতার পরবর্তীতে অনেক ধরনের নানা ধরনের থিয়েটার হয়েছে বাংলাদেশে, অনেক ধরনের গবেষণা হয়েছে, যেটা অনেক জায়গায় খুব কম হয়। কিন্তু কিছু বিভ্রান্তিও তাদের মধ্যে, যারা এই কাজগুলো করেছে তাদের মধ্যে রয়েছে বলে আমার মনে হয়। কারণ সেই বিভ্রান্তিগুলো কেমন, যেটা হচ্ছে যে পৃথিবীর থিয়েটার যদি আপনি দেখেন তো দেখবেন যে অনেকগুলো ঘরানা, প্রফেশনাল থিয়েটার আছে, পলিটিক্যাল থিয়েটার আছে, তারপরে স্টুডিও বেস থিয়েটার আছে, ইন্টারঅ্যাক্টিভ থিয়েটার আছে, নানা ধরনের এইসব গবেষণা হয়েছে। আমাদের দেশে এসে গ্রুপ থিয়েটার চর্চাটা খুব ভালো ছিল, যে এটা একটা স্বেচ্ছাসেবী ওয়ার্কের মতো, মানুষ আসে এক ধরনের সোশ্যাল ওয়ার্কের মতো করে আসে। কিন্তু সময়টা যখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিল, তখন এইটার সঙ্গে সঙ্গে আমাদের একটা প্রফেশনাল থিয়েটার দিকে যাওয়াটা খুব জরুরি ছিল। সেই জায়গাটায় একটা থিয়েটারের কিছু আইডিওলজি, এবং আমার কাছে মনে হয় যে একটা না বোঝা বা একটা বিভ্রান্তি, যুগে যুগে বিভিন্ন বাধা বিপত্তি, এক ধরনের বিভ্রান্তিও ছিল যে টোটাল থিয়েটারটা ইয়ে করা। যেমন এটা যদি একটা থিয়েটার একটা প্রোডাক্ট হিসেবেও যদি আমি আসি, বা প্রোডাক্ট হিসেবে যদি আমরা বলি যে মানুষ তো এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু মুভি দেখতে যাচ্ছে সিনেপ্লেক্সে, কিন্তু বাংলাদেশের থিয়েটারটা ওইরকম একটা জায়গায় এসেছে যেখানে এটা আসলে প্রোডাক্ট হিসেবে দেখাই হয় না। এটা একটা অন্যায়, হ্যাঁ, এটা আমাদের যারা পূর্বসূরীরা ছিলেন তাদের মধ্যে এরকম একটা, আমার অবজারভেশন, যে তাদের মধ্যে এরকম একটা মনস্তাত্ত্বিক বিষয় সবসময় কাজ করেছে, যে না 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 এটাকে তো টাকা, আচ্ছা ওকে দর্শনীয় বিনিময় এটা ইয়া, কিন্তু ওইটাকে যে বড় একটা জায়গায় নেওয়া যেত, যে আজকে আপনি পৃথিবীতে একটা মুভি দেখতে যান, একটা থিয়েটার, আপনি পৃথিবীতে প্রচুর থিয়েটার আছে, আপনি টিকিট পাবেন না। মানে ওই টিকিটটা পেতে হলে আপনাকে মোটামুটি 6 মাস আগের থেকে আপনাকে ইন্টারনেটে ঘেটে আপনার একটা টিকিট বুকিং দিতে হবে, কবে কোন শো সেটা খুঁজে বের করতে। অবশ্যই এটা বিশাল মাধ্যম। এবং আমি মনে করি না যে এরকম একটা লাইভ থিয়েটারের মতো একটা পারফরমেন্স মানুষ দেখতে চায় না। তারপরেও আমাদের দেশের থিয়েটারে অনেকেই বলে যে দর্শক নাই, অনেক ধরনের কথা বলে। যদিও কিছু নাটক আমি দেখি যে ভালো নাটকে দর্শক সবসময় হয়, হাউসফুল থাকে। মানে আমি যদি বলি আমার অভিজ্ঞতা থেকে, কিছুদিন আগেও আমি গিয়েছিলাম নাট্যশালায় একটা নাটক দেখতে,
আমরা 10-12 জন, তার বেশি কেউ নেই, কিন্তু তার 2 সপ্তাহ আগে আমি আরেকটা নাটক দেখেছি, একদম সিঁড়িতেও মানুষ বসে আছে, হাউসফুল। সেখানে কি আমাদের প্রচার প্রসারটা হচ্ছে না, সেই জন্য কি এমন? সব দিক থেকেই আছে, সব দিক থেকেই এই সমস্যাটা আছে। কাঠামোগত একটা জটিলতাও আছে, যে প্রফেশনাল অডিটোরিয়াম কোথায় আছে, এক শিল্পকলা কেন্দ্রিক আমরা করছি, সেটার মধ্যে নানা ধরনের সংকট আছে, যে ওটাকে হল বরাদ্দ থেকে শুরু করে নানা ধরনের প্রবলেম ওখানে আছে। তো সেই ধরনের কাঠামোগত জায়গাও ঢাকা শহরে, আমি যদি শুধু ঢাকা ধরি, যে ঢাকার বাইরের কথা যদি আমি পরে আসি, তো ঢাকার মধ্যেও যদি ধরি, উত্তরের একজন লোক ও কিভাবে এসে শিল্পকলা একাডেমিতে এসে থিয়েটার দেখবে? ওর যাতায়াত থেকে শুরু করে ওর সমস্ত কিছু। তো ওখানে একটা অডিটোরিয়াম দরকার। মহিলা সমিতি তো খুব গুটি কয়েক একটা জায়গা যেখানে বনানীতে থাকা দরকার, মিরপুরের দিকে থাকা উচিত, মোহাম্মদপুরের দিকে থাকা উচিত। আর এগুলো আমরা কিন্তু ধরতে পারিনি এইভাবে, সেইভাবে আমাদের ডেভেলপমেন্টটা ওটা হয় নাই। অনেক সরকার এসেছে, এই যদি 54 বছর 55 বছর, অনেক দেশে কিন্তু আমরা দেখছি মুক্ত মঞ্চেও কিন্তু এরকম থিয়েটারের নাটক হচ্ছে। ওইটা একটা ধারণা। সিনেপ্লেক্সের যেমন একটা ব্যাপক একটা বিস্তার আমরা দেখি, সেই ধরনের কমার্শিয়ালাইজেশনও কিন্তু আমাদের। আমি সেই জায়গায় বলছিলাম যে নানা ধরনের ঘরানা আছে, তো স্ট্রিট থিয়েটার, পলিটিক্যাল থিয়েটার, ইন্টারেক্টিভ থিয়েটার, স্টুডিও বেস থিয়েটার, আবার প্রফেশনাল থিয়েটার, যেটা আসলে যেখানে একটা আর্টিস্ট বা একজন থিয়েটারের মানুষ, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টর, ডিজাইনার, তারা ওইখান থেকে ইনকাম সোর্সের জায়গাটা বের করতে পারবে। এইটা আমাদের মাথার মধ্যে আসে না, এটা একটা বড় ধরনের গ্যাপ হয়ে গেছে। আমি মনে করি না যে এটা কখনো আসবে না, কিন্তু সেইটার জন্যে সেটা যদি আমাদেরকে করতে হয়, তাহলে আমাদের একদম গভর্নমেন্ট থেকে শুরু করে যারা এই পৃষ্ঠপোষকতা করতে পারে, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের মাথার মধ্যে এই দায়বদ্ধতা দাঁড়াতে হবে যে আমাদেরকে এইরকম একটা কাঠামোগত জায়গা ডেভেলপ করতে হবে, যেখানে মানুষ তার শুধু রিফ্রেশমেন্ট জন্য মানুষ বিভিন্ন জায়গায় যায়। তো এরকম একটা কমফোর্ট জোন তৈরি করতে হবে, যে সে যেন এখানে এসে ফ্যামিলি নিয়ে এসে দেখতে পারে। লাইভ দেখবে না, এটা হয় না। এই ফ্যামিলির কথায় যখন আসি, সিনেপ্লেক্স বা শুধুমাত্র সিনেমার কথা আমি বলছি না, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেখা যায় পুরো পরিবার নিয়ে একটা কিছু দেখবো বা 2-3 ঘন্টা সময় আমি কাটাবো, এমন জায়গা ঢাকা শহরে একদমই নেই। সেক্ষেত্রে মঞ্চ নাটকে কিন্তু গেলে বিভিন্ন ধরনের মেসেজও কিন্তু পাওয়া যাচ্ছে। এই জায়গাগুলোকে আমরা কানেক্ট করতে পারছি না আমাদের দর্শকদের সাথে, আমাদের অভিনয়। এখন আমি যদি আপনাকে প্রথম কোশ্চেনটা করি, দেখুন সিনেপ্লেক্সের কথা বললেন, তা আমার এই প্রশ্নটা আপনার থিয়েটার প্লেক্স নাই কেন? গভর্নমেন্ট তো প্রেশার করে যারা এই যে মার্কেটগুলো হচ্ছে সেখানে প্রেশার করে বলছে যে হল করতে হবে, সিনেমা হল করতে হবে। থিয়েটার প্লেক্স নাই কেন? যেখানে অনেক, তারপরে শুধুমাত্র দেশের থিয়েটার কেন, আপনার পৃথিবীতে অনেক বড় বড় থিয়েটার আছে, সেগুলো আসবে এখানে। জ্যাকসন মুভি দেখতে যাচ্ছি না আমরা, তার মানে কেন ব্রডওয়ের একটা থিয়েটার এখানে আসবে না? আমরা কাম্বারব্যাচকে এখানে অভিনয় করতে কেন দেখবো না? মানে এই আয়োজনগুলো থাকতে হয়। তো আমি যেটা বলছিলাম যে আমাদের পলিটিক্যাল দলগুলো বা যারা যখন ক্ষমতায় গিয়েছে, এই জিনিসগুলো তারা মাথার মধ্যে নেয় নাই, তো সেইটা একটা ক্ষতির কারণও হয়েছে। তবে একটা সময় কিন্তু আমরা দেখেছি যে ভারত কিংবা আশপাশের দেশ শুধু নয়, সুদূর বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেকে আসতেন, ডিরেকশন দিতেন, কাজ করতেন আমাদের শিল্পকলা কিংবা আমাদের নাট্যশালায়। সেই জিনিসগুলো থেকেও কিন্তু অনেক উৎসব হতো, ফেস্টিভ্যাল থাকতো, ফেস্টিভিটি অনেক কিছু থাকতো। বিভিন্ন জায়গা থেকে আমরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি না? না, পিছিয়ে যাচ্ছি না। আমি যেটা বলছি কি, যে গ্রুপ থিয়েটার যে পদ্ধতিতে এগিয়েছে, সেইখানে কিছু জটিলতা আছে। কারণ আপনি যদি এখন দেখেন যে ইয়াং জেনারেশনের মধ্যে যারা কাজটা করবে, থিয়েটারের মতো একটা কাজ করবে, সে কেন করবে? এই প্রশ্নগুলো আমাদের ভাবাটা খুব জরুরি। তার সময় আছে কিনা? পৃথিবীটা একটা গ্লোবালাইজেশনের দিকে চলে গেছে, একটা ডিজিটাল ফরম্যাটের দিকে চলে গেছে। তা আপনার যদি মনে হয় এখান থেকে আপনি কোনো ইনকাম সোর্সের জায়গা বের করতে পারবেন না, আপনার যদি মনে হয় যে আমার দক্ষতা এখানে অ্যাপ্লাই করতে পারবো না, আমি সেই একটু আদি আমলের একটা থিয়েটার, ওকে ভালোবাসি, শখের, ফ্যামিলি, শুধুমাত্র নাটকের মানুষরাই এটা করবে, তো এইসব একটা ছদ্ম আদর্শ কেন যেন আমাদের গ্রুপ থিয়েটারের মধ্যে দাঁড়িয়ে গেছে, সেইটাকে ব্রেক করাটা খুব জরুরি। এই ব্রেকটা কোনো কারণে যদি করা যায়, আমার ধারণা থিয়েটারের মতো একটা মাধ্যম, থিয়েটারের মতো একটা শিল্প মাধ্যম, এইটা মানুষ দেখবে না, আমি এটা বিশ্বাস করি না। তা আমাদের সেই প্রচেষ্টার দিকে আসলে যাওয়াটা খুব জরুরি, যারাই এটাকে
পৃষ্ঠপোষকতা করুক, আমাদের সেই জায়গা দরকার। অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের কথায় আমরা আসবো, তবে তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। দর্শক, এখন আনন্দের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এখন আনন্দে এবং বিশ্বজোড়া যেখানে রঙ্গমঞ্চ, সেখানে বাংলাদেশের মুক্ত মঞ্চের কথা আমরা বলছিলাম। এবং বাকর বকুল ভাই, আমরা কিন্তু আরও অনেক কিছু নিয়ে আসলে যখন কথা চলে আসে, এক্সপেরিমেন্টের কথা চলে আসে, এবং আপনার কথাই কিন্তু এসেছিল যে ইয়ুথদের কথা, তাই না? তরুণদের কথা, কিংবা তাদের থেকেও কিশোরদের থেকে আমরা যদি শুরু করি, আপনার নির্দেশিত উড়নাজালের কথা যদি বলি, ভিন্ন ধর্মে বা ভিন্ন পথে একটু হাঁটার আপনারা চেষ্টা করেছেন, এবং বিভিন্ন ধরনের আমরা কিন্তু এরকম দেখছি ভিন্ন ধর্মী এক্সপেরিমেন্ট হচ্ছে। সেগুলো নিয়ে আসলে জানতে চাই যে কতটা এক্সপেরিমেন্ট হচ্ছে আমাদের থিয়েটার নিয়ে। বাংলাদেশের থিয়েটার সবসময় এক্সপেরিমেন্টাল ছিল আমার কাছে মনে হয়। বাংলাদেশে অনেকগুলো ধারা হচ্ছে, তো এটা আমার কাছে খুব সম্ভাবনাময়ই মনে হয়েছে। আমি শুধু বর্তমানের কথা বলছি না, আমরা যদি পাস্টেও যাই, আমরা যদি দেখবো যে অনেক ধরনের এক্সপেরিমেন্ট এখানে ন্যারেটিভ থিয়েটারের চর্চা হয়েছে, এখানে ক্লাসিক থেকে শুরু করে নানা ধরনের পলিটিক্যাল থিয়েটার এবং 4-5টা ঘরানা এবং মিউজিক্যাল ফিউশন, এই ধরনের এক্সপেরিমেন্ট সবসময় হয়েছে। কিন্তু আমি যেটা বলছি যে সবগুলোকে একটা খোপের মধ্যে বন্দি করে ফেলা হয়েছে। তো আমরা আমাদের মাথার মধ্যে যেটা আছে যে, কারণ এখন তো গ্লোবালাইজেশনের যুগ বা ডিজিটাল মিডিয়ার যুগ, ইনফরমেশন টেকনোলজির যুগ, আপনি কিন্তু সমস্ত থিয়েটারের যে ডেভেলপমেন্ট বা সারা পৃথিবীতে নানা ধরনের থিয়েটার যে কি কত সমৃদ্ধ হয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, এবং আমার অডিয়েন্সও দেখতে পাচ্ছে। তো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে, আর থিয়েটার যেহেতু সারা পৃথিবীর সমস্ত মাধ্যমকে গ্রহণ করতে পারে, ওর আছে, তা আমি কেন সমস্ত আধুনিকতাকে গ্রহণ করব না? যদিও আমাদের হলগুলো আসলে ততটা আধুনিক না, একমাত্র বাংলাদেশে শিল্পকলা একাডেমি কিছুটা, আর বাকি হলগুলো তো আসলে নাটক মঞ্চায়নের উপযোগীই না। তাও আমরা কিন্তু অনেকটা ঢাকা কেন্দ্রিকই কথা বলি। এক্স্যাক্টলি। আর বাইরের অডিটোরিয়ামগুলো তো যাতা অবস্থা। তো সেই সব জায়গা আমরা আমাদের নাটকে আমরা এক্সপেরিমেন্ট করতে চাই, এবং আমরা সেই দর্শকের সঙ্গে কমিউনিকেট করতে চাই যে যারা আসলে একটা ভালো প্রোডাকশন দেখবে। তো ভালো প্রোডাকশন যদি দেখতে যাই আমরা, তাহলে তো এক ধরনের তাকে সিনোগ্রাফিক্যাল জায়গা হোক বা ও ভিজুয়ালাইজেশন হোক অ্যান্ড অ্যাক্টিং হোক, সমস্ত কিছুর সমন্বয়ে তো একটা ভালো থিয়েটার হয়। তো এই সমন্বয়টা আমরা ঘটাতে চাই, এবং আমরা মনে করি আমরা নিজের আমরা স্টুডিও করার চেষ্টা করছি, একটা ইন্টারেক্টিভ থিয়েটারের ছোট্ট স্টুডিও মোহাম্মদপুরে, তারুয়া সঙ্গে আমরা কাজ করি, বা তারুয়া থেকেই প্রোডাকশন আসে। তো আমাদের এই এক্সপেরিমেন্টগুলো আছে যে আমরা কিভাবে আসলে আরো মডার্ন থিয়েটারের দিকে। তবে সেক্ষেত্রে ইয়ুথদেরকে আমরা আনতে, কিংবা আমরা আগে দেখতাম কিন্তু নানা বয়সী মানুষ থিয়েটারে কাজ করছেন, তাই না? অভিনয় করছেন, পর্দার সামনে কিংবা পেছনে কাজ করছেন। সেক্ষেত্রে এখনকার জেনারেশনদের কিন্তু আমরা সেই আগ্রহটাই দেখি না। ইয়ুথদেরকে আনার জন্য, এই থিয়েটার মুখী করার জন্য আসলে কি করা যায়? মঞ্চ এবং তার পাশাপাশি মঞ্চের সামনে দর্শক সারি। মানে আমি প্রশ্নটা ছুড়ি যে কেন করবে একটা ইয়ুথ থিয়েটার, কেন করবে? ওর এখানে আনন্দ পাওয়ার সঙ্গে এখানে একটা শিল্পমূল্য তো আছেই, সেই শিল্পমূল্য সে অ্যাচিভ করবে। সে নিজেকে একজন অভিনেতা বা একজন ডিরেক্টর কিংবা একজন রাইটার হিসেবে গড়ে তুলবে। সেই সাথে সাথে তাকে অর্থমূল্যটাও তো পেতে হবে। জীবন ধারণটা তো অনেক কঠিন, এবং এখনের সময় আরো সময় কিন্তু একটা থিয়েটার আপনার সমস্ত সময়টা কেড়ে নিতে চাইবে, কারণ আপনার ফিজিক্যাল ফিটনেস লাগবে, ভোকাল ফিটনেস লাগবে, তার জন্য রেগুলার চর্চা লাগবে। তো কি হাওয়া খেয়ে বাঁচবে নাকি? কেন আসবে? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমাদের আগে যারা করে এসেছে তাদের মধ্যে এই জিনিসটা থাকাটা খুব জরুরি ছিল, হয় নাই। কিন্তু এখন যদি কাউকে করতে হয় তাহলে আমাদের এইভাবে ভাবনা চিন্তাটা যেতে হবে। মানে আমরা যারা আসছে, এখনও আমরা ভলেন্টিয়ারলি থিয়েটার করতে ট্রাস্ট করি না। আমরা যে টাকা দিতে পারছি তা না, কিন্তু আমরা এই যে তারুয়া থেকে আমাদের প্রোডাকশনের পর একটা রিভিউ মিটিং হয়, আমরা চেষ্টা করি যে টাকাটা সেল হয় সেখানে আমরা যেটা যদি কিছু লাভবান হই, তো সেইখান থেকে আমরা কিছু টাকা হইলো, আমাদের একটা ইয়েলো খাম বা হলুদ খাম দিবস আছে, আমরা প্রোডাকশনটা নিয়ে রিভিউ করি। তখন আমরা প্রত্যেককে সেটা যত কম টাকাই হোক, কিন্তু আমরা একটা টাকা দেওয়ার চেষ্টা করি। আমরা প্রতিবার, আমরা কখনোই হয় নাই যে তারুয়া প্রোডাকশন পরে গিয়ে একটা খাম দেয় নাই।
সেটা কম, হয়তো অর্থ কম থাকতে পারে, কখনো বেশি থাকে, কখনো কম থাকে, সেটা দিয়ে জীবন ধারণ সম্ভব না। কিন্তু আমি মনে করি যে জীবন ধারণের মতো পর্যায়ে একটা থিয়েটারকে নিতে হলে যে গবেষণাটা করা দরকার, সেই গবেষণাটা সবার দরকার। কিন্তু বাংলাদেশে সংকট আছে, বাংলাদেশে গ্রুপ থিয়েটার চর্চাটা যেমন ঐতিহাসিকভাবে বাংলাদেশের নাট্যচর্চাকে সমৃদ্ধ করেছে, আবার কিছু প্রতিবন্ধকতা ক্রিয়েট করেছে। সেই প্রতিবন্ধক একটা সিন্ডিকেটের মতো তৈরি হয়েছে যে দেখো বাবা, থিয়েটারটা হচ্ছে এইরকম, এর বাইরের কোনো থিয়েটার নাই। এটা বিভ্রান্তি। এই বিভ্রান্তি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হয়। আমি জাস্ট শেষ করি, আমি বলতে চাই যে আমাদের পৃথিবীর থিয়েটার দেখলে দেখা যাবে যে নানা ঘরানার থিয়েটার আছে। আমি যে আগেই বললাম, সেই থিয়েটার ভিতরে একটা প্রফেশনাল থিয়েটারকেও আমাদেরকে পৃষ্ঠপোষকতা করতে হবে। প্রফেশনাল থিয়েটার কিভাবে হয় পৃথিবীতে হচ্ছে, তো থিয়েটার থেকে স্যালারি নিয়ে মানুষ তো বাঁচছে। এবং একজন অভিনেতা, যেমন আমাদের থিয়েটারে যেমন কিছু শব্দ ব্যবহার করে যে নাট্যকর্মী বা আমি সবসময় বলি, তুমি নাট্যকর্মী হয়ে ওঠার জন্য এসো না, তুমি রাইটার হতে আসো, তুমি অ্যাক্টর হতে এসো, তুমি ডিরেক্টর হতে এসো। যদি সংগঠক হতে চাও, সংগঠক হতে এসো। আচ্ছা, কিন্তু এই যে একটা ফেলে দেওয়া, যে জানবে না, তখন 10 বছর পরে গিয়ে একটা ফ্রাস্ট্রেশন নিয়ে বড় হয় 10 বছর 20 বছর থিয়েটারে জীবন কাটিয়ে দিলাম, আমি কি করলাম। অথবা অনেকেই বলছে ওকে ঠিক আছে, ইটস অল রাইট, কিন্তু ওর লাইফে তো ওর সময়টা চলে গেল। আমরা এইসব জায়গা থেকে বের হতে চাই অবশ্যই। এবং সময়ের কথা যখন বলা হয়, সময়ের পরিক্রমায় আমরা কিন্তু দেখেছি থিয়েটার থেকে অনেক জ্ঞানী এবং অনেক গুণী অভিনেতার পাশাপাশি নির্দেশকদের বের হতে। তবে এখনকার সেই চলটা কি আসলে চলে যাচ্ছে? কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখতাম আগের সময়ের কথা, যদি আপনি কাম্বারব্যাচের কথাও বললেন, বেনেডিক্টের, তখন কিন্তু বাইরের দেশেও কিন্তু দেখেছি তারা বিভিন্ন মাধ্যমে কাজ করছে। শুধুমাত্র থিয়েটার কর্মী বা শুধুমাত্র নাট্যকর্মী, ওই আমব্রেলা টার্মে যদি আমি ফেলি, এরকম কিন্তু নয়। তাদের বিভিন্ন কালারফুল একটা লাইফ, কালারফুল একটা ক্যারিয়ার। আমাদের দেশে কি আমরা সেই জায়গাগুলো ক্রিয়েট করতে পারছি না? আমার কাছে মনে হয় কি যে আমাদের একটা সবসময় অতীতের একটা মোহ থাকে, তো আমরা একটু অতীতটাকে দেখা যায় বেশি। তো অতীতটা আমার কাছে কখনোই মনে হয় না যে সংকট আছে। হ্যাঁ, আমরা যদি খুঁজি তো অনেক ভালো নাট্যকার, অনেক ভালো ডিরেক্টর ছিল, এখনো আছে, কিন্তু কাজের ধরনটা তো পাল্টেছে, মিডিয়াম তো পাল্টেছে, দেখার ধরন তো পাল্টেছে। এখন তো নানা ধরনের আছে। আমি মনে করি যে এইগুলোর এই যে আধুনিক সময়, বর্তমান প্রেজেন্ট সময়কে আমরা যদি রিসিভ করতে না পারি বা দেখতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। অনেক ধরনের কাজ, এখন ভালো মুভি হচ্ছে না, এখন ভালো একটা স্ক্রিপ্ট হচ্ছে না। আপনি পৃথিবী ঘুরে দেখবেন, আপনি যে বাংলাদেশের কথা বলেন, তা আমি মনে করি যে হ্যাঁ, অনেক কাজ হচ্ছে, নানা ধরনের গবেষণা হচ্ছে, নানা ধরনের স্ক্রিপ্ট হচ্ছে, নানা ধরনের হচ্ছে। এখন আমরা পুরনোটা দিয়ে এটাকে জাস্টিফাই করছি কিনা, তাহলে আমরা 20 বছর পরে গিয়ে দেখি। এখন আপনি বলবেন যে কই আখতারুজ্জামান ইলিয়াসের মতো একজন উপন্যাসিক তো বেরোচ্ছে না, কিন্তু এখন যারা লিখছে তারা কেন আখতারুজ্জামান ইলিয়াসের মতো লিখবে, কিংবা একজন সেলিম আল দীনের মতো নাটক কেন লিখবে? ও যেটা লিখছে সেইটা কি 20 বছর পরে গিয়ে আবার একটা অন্য আঙ্গিক, অন্য স্মার্টনেস প্লে করবে না? আমরা তো জানি না এখনো। এবং থিয়েটারের জায়গায় অনেক ধরনের ভাঙচুর হয়েছে, আমরা ডিরেক্টরিয়াল কাজ করছি, তো আমরা ডিরেক্টরিয়াল কাজ করতে গিয়ে দেখেছি তো যে অবশ্যই অনেক ধরনের গবেষণা হচ্ছে, এবং সেগুলো ভবিষ্যতে গিয়ে বোঝা যাবে যে কাজ হলো কি হলো না। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই পুরনো অতীতটাকে তো মনে রাখতে হবে, কিন্তু মোহতে পড়ে গিয়ে এই বৃদ্ধত্বের চর্চা, আর কি এই বুড়ো হয়ে যাওয়ার চর্চা আমি করতে চাই না, এবং আমি মনে করি যে কারো করা উচিত না। এই মোহর কথা যখন আসে, মানসিকভাবেও কিন্তু আমরা দেখি অনেকটা কাজ করতে হয় থিয়েটারে যারা কাজ করছেন তাদের জন্য, কিন্তু নিজের জন্য। এবং এক একটা সময় এক একটা আমরা চরিত্র প্লে করছি। এবং আপনি যখন বলছেন তখন কিন্তু আপনি নাট্যকার এবং নির্দেশক, আমি উভয় ক্ষেত্রেই যদি বলি, কিংবা যখন আপনি অভিনয় করছেন কিংবা অভিনয়ে যখন নির্দেশনা দিচ্ছেন, বিভিন্ন মাধ্যমে নিজের একটা একটা গ্রুমিংয়ের প্রয়োজন। সেই গ্রুমিংটা আসলে কতটুকু স্কোপ আছে আমাদের বর্তমান পরিবেশে? আমি তো বললাম যে মানুষের তো সময়গুলো নানাভাবে চুরি হয়ে যাচ্ছে, কারণ তার কাজের ব্যস্ততা, সে সারাদিন করে। কিন্তু থিয়েটারটা এমন একটা, বা এই মাধ্যমটা এমন একটা মাধ্যম যেখানে নানা ধরনের শারীরিক চর্চা তাকে ফিট থাকার জন্য করতে হয়। সেই সুযোগটা তো আমরা আসলে পেরে উঠছি না। আমি বললাম এটার সঙ্গে একটা জিনিস ভীষণভাবে জড়িত। যদি আমরা আর্থিক জায়গাটার
সমন্বয় ঘটাতে পারি, তখনই গিয়ে এটা সম্ভব হবে যে ওকে ও নিজের জন্য ফিট, অন্য হচ্ছে না, অন্যান্যরা করছে না। একটা মুভি করছেন, আপনি কিন্তু টাকা পাচ্ছেন। তো বাংলাদেশেও এরকম অনেকে বলেছে মুভি গেল 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 গেল, কই আমি তো এবার ঈদের সবগুলো মুভি দেখেছি, তার মধ্যে তো দুর্দান্ত দুর্দান্ত 2-3টা মুভি এসেছে। এবং আমি মনে করি এখনও ঢাকার মঞ্চে বেশ কয়েকটা থিয়েটার আছে খুব সুন্দর, কিন্তু ওই যে আমি বললাম যে সারাউন্ডিংসের প্রবলেম এবং মানুষের যে এই যে আর্থিক সমন্বয়টা ঘটছে না, এইটা নিয়ে ভাবনা চিন্তা করলে এইটার একটা সমাধানের জায়গা যদি আমরা বের করতে পারি, অবশ্যই অবশ্যই ইয়া হবে, থাকবে। এখন আমাদের সংকটটা কোথায় দেখেন, যে যখনই যেমন আমরা আমাদের নাটকের টিকিট, আমাদের 1000 টাকার টিকিটও আছে, আমরা রাখতে চাই এবং মানুষ কেনে আছে, এইটা নিয়েও আমাদের থিয়েটার অঙ্গনে অনেক ধরনের কথাবার্তা হয়েছে যে কেন এত টাকা টিকিট, এত টাকা 1000 টাকা টিকিট দিয়ে আমিও দেখেছি না। হ্যাঁ হ্যাঁ, না এত টাকার টিকিট কেন হবে, মানে এটা 100 টাকা, এই যে এবং এটা গ্রুপ থিয়েটারের যে আমি বললাম যে একটা ভেতরে ভেতরে একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটগুলো এগুলোকে প্রেশারাইজ করে, তারা এগুলোতে অভ্যস্ত না, তারা এটা চায় না। ওই 100 টাকার টিকিট, 200 টাকার টিকিট এগুলোতে থাকবে, আসবে, তাহলে ওর যে কস্টিং কীভাবে উঠবে, আমরা যদি ফিনান্সিয়াল জায়গায় যেতে চাই সেটা কীভাবে করব, সেগুলো কিন্তু ভাবছে না। তখন গিয়ে এই সংকটগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে। জি, এই সংকট থেকে উত্তরণের পথ কি সেটা নিয়ে আমরা কথা বলবো, তবে দর্শক তার আগে এখন আনন্দ নিতে চাই একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন আনন্দে, এবং আমরা আলোচনা করছিলাম মঞ্চ নাটক, থিয়েটার এগুলো নিয়ে। সেই রোমান যুগ থেকে যদি শুরু করি, সেখান থেকে বিবর্তন হয়ে শেক্সপিয়ার পর্যন্ত আসি, সেখান থেকে যদি আমি আমার মঞ্চ নাটকে বর্তমান 2026-এর কথায় আসি, বিবর্তনটা তো অনেক, তাই না? কিন্তু সেক্ষেত্রে আমাদের কথা যখন আমরা বলছি, বাংলাদেশের কথা যখন আমি বলছি, শেখার অবশ্যই কোনো সময়, কোনো বয়সের কোনো লিমিটেশন নেই, কিন্তু ইনস্টিটিউশন আমাদের কতটা আছে বা কতটা স্ট্রং এখনকার সময়? থিয়েটারের জন্য আসলে ওইভাবে ইনস্টিটিউশন নেই, এটা ব্যক্তিগত সামাজিকভাবে বেড়ে ওঠা কিছু একদম মানে অর্গানিকভাবে বেড়ে ওঠা কিছু সামাজিক সংগঠন আছে, কিন্তু আসলে মূলত যে থিয়েটার ইনস্টিটিউট যদি বলা যায়, সেরকম থিয়েটার ইনস্টিটিউট আসলে বাংলাদেশে ওইভাবে গড়ে ওঠেনি। হ্যাঁ, গ্রুপ থিয়েটার গড়ে উঠেছে, কিন্তু এটা তো আসলে ওই যে আমি বারবারই বলছিলাম যে প্রফেশনাল জায়গায় যাওয়ার জন্য যে ইনস্টিটিউশন, সেটা নেই। সেটা আমরা বরাবরই দেখে এসেছি, যারা রাজনৈতিক ভাবে যারা ক্ষমতায় গিয়েছে, তাদের আসলে এদিকে কোনো নজর কখনো আমরা দেখি না। যেরকম ইনস্টিটিউশনের ক্ষেত্রে শুধু অভিনয় চর্চাটা, নাট্যকলায় যে আমি শুধু অভিনয় চর্চা শিখবো, বা নাট্যতত্ত্বে যারা পড়ালেখা করছেন, ব্যাপারটা কিন্তু একদমই তেমন না। স্টেজ এর পেছনেও কিন্তু অনেক কাজ থাকে, আমার কস্টিউম থাকছে, আমার লাইট থাকছে, আমার ডেলিভারি কিভাবে হবে, ফুল প্রোডাকশনের অনেক কাজ থাকে। এই জিনিসগুলো থেকে গুরুত্ব একদমই দেওয়া হচ্ছে না। মানে আমি তো বললাম ওই যে একটা প্রফেশনাল জায়গা যখন হবে, তখন তো আপনার সেক্টর ভাগ থাকবে, তাই না? আর্ট ডিজাইন করছে একজন, কস্টিউম ডিজাইন করছে একজন, রাইটিং প্যানেল, অ্যাক্টর প্যানেল, ড্রামাটার্ক, মানে নানা ধরনের, এগুলো পৃথিবীতে আছে। হ্যাঁ, এটা আমরা ওদিকে পড়ালেখা হয় এগুলো নিয়ে, আমরা ওদিকে যাই। আমি বারবারই একটা জিনিসকে টাচ করতে চাই, যে এই যে আমি বললাম যে আমাদের পাস্টে যেমন গুরুত্বপূর্ণ, খুব অনেক বড় ভূমিকা আছে, আবার ক্ষতিও আছে, যে এই গ্রুমিংগুলা এবং এইখানে গিয়ে যেটা হয়েছে যে কোনো না কোনো কারণে একটা ইমোশনাল ব্ল্যাকমেইলিংও হয়েছে, যেটা যে তুমি এটা ইমোশনালি করো, এটা তোমার পবিত্র মন্দির মসজিদের মতো, এইগুলো আমার কাছে মনে হয়েছে যে খুব ভয়ানক। না, তুমি থিয়েটারটাকে থিয়েটার ইনস্টিটিউট হিসেবে ভাবো, এখানে নানা ধরনের কাজ শেখার আছে এবং নানা সেক্টরে তুমি নিজেকে ডেভেলপ করে এই দক্ষতাই তো তুমি কাজে লাগাতে পারবে, এবং এখনও লাগাচ্ছে। এখনও আমি যদি অভিনয়ের ক্ষেত্রে দেখি যে বাংলাদেশের থিয়েটার থেকে যাওয়া অনেক গুণী অভিনেতা আছে, কিন্তু সেইটা আরও আগের থেকেই কেন আমরা ইনস্টিটিউশন, প্রফেশনাল ইনস্টিটিউশনের দিকে আমরা যেতে পারিনি? অনেকগুলো ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে বেসরকারি, হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ড্রামা ডিপার্টমেন্ট আছে, ড্রামা ডিপার্টমেন্ট আছে, ক্লাব আছে। আমি যেহেতু লিটারেচারের স্টুডেন্ট ছিলাম, আমরাও কিন্তু থিয়েটার করেছি, আমাদের ছোট পরিসরে হলেও, কিন্তু সেই ইউনিভার্সিটির গণ্ডি থেকে পেরিয়ে কিন্তু কেউ আসে না, তাই না? একদম মঞ্চে কাজ করার জন্য কিন্তু কেউ আসে না। এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস আসলে যোগ করতে চাই, সবাই এসে আগে ফেমটা খোঁজে। থিয়েটার থেকে কি কম গ্ল্যামারাস, সেজন্য কি মানুষের আগ্রহ একটু কম গ্ল্যামারাস করে রাখা হয়েছে?
রাইট। এটা এই কথাগুলোই আমি বলছিলাম পৃথিবীতে। এখন আপনার কি মনে হয় আমি যে বললাম যে বেনেডিক্ট কাম্বারব্যাচের কথা বললাম, সেখানে চিন্তা করেন সে কিন্তু থিয়েটারটাও করছে আবার দুর্দান্ত মুভি করছে কত। এবং হলিউডে কিন্তু আমরা দেখেছি, বলিউডের কথা আমি বলবো না, বাট হলিউডে প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেস কিন্তু আছে যারা রেগুলারলি মিউজিক্যাল করছেন, থিয়েটারে করছেন, ব্রডওয়ে শো আছে তাদের, এবং সেগুলো কিন্তু দু বছর আগে সব সিট সেল হয়ে যাচ্ছে। এবং ইন্ডিয়াতে আপনি দেখেন যে রেভুলেশনটা কিভাবে ঘটে, যদি আমরা ধরি যে যে ন্যাশনাল কি বলে এনএসডি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এখন কি সব আর্টিস্ট, নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো আর্টিস্ট পরিবারের বের হয়ে এসছে, ইন্ডিয়ান মুভির অভিনয় প্যাটার্নটাকে ভেঙে দিল। 2-3 জন অভিনেতা, তাই না? এদের তো সে ক্ষমতা আছে। এখন গ্ল্যামারের হিসাবটা আসলে আমরা কেমন সেটা আমাদেরকে বোঝাটা জরুরি। আমাদের এখানে এইসব ইনস্টিটিউশনগুলো ডেভেলপ হয় নাই, ডেভেলপ নানা কারণে করতে দেওয়া হয় নাই। সেটা আমি মনে করি যে এই ইনস্টিটিউশনগুলোর মধ্যে দিয়ে যাওয়া এবং অবশ্যই তাকে অর্থনৈতিক শিল্প মূল্যের সাথে অর্থমূল্য অর্জন করার ক্ষমতাটা তৈরি করে দিতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব, যারা পৃষ্ঠপোষকতা করেন তাদের দায়িত্ব, সবারই একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এটা করে উঠতে হবে। যদি না হয় তাহলে বাংলাদেশ আসলে পেছাবে, অবশ্যই আসলে পেছাবে। এবং আপনি আসলে ভারতের কথা যেটা বলছেন, বিভিন্ন ক্যারেক্টারের জন্য কিন্তু আমরা দেখেছি তাকে বেস করে বা তার কথা, তার ক্যারেক্টারিস্টিক মাথায় রেখে কিন্তু এখন মুভির স্ক্রিপ্ট লিখে যে হ্যাঁ আমি ওকে চাই, ও এটা করবে, তারপর আশেপাশে গল্পটা সাজানো হচ্ছে। বাংলাদেশে কি এই ধরনের কাজ কম হচ্ছে? বা এখন বাংলাদেশে হয় কি, যে সেক্টরে যার কাজ করার তার চেয়ে অন্য লোকজন বেশি কাজ করে। এখন এইগুলোর সংকট অন্য গবেষকরা ভালো বলতে পারবে। যে আপনি মনে করেন যে বাংলাদেশে আমি একজন অভিনেতার কথা যদি বলি, অনেক ভালো অভিনেতা আছে, তাদের মধ্যে এখনো জীবিত আছেন উনি, আমার খুব পছন্দের অভিনেতা, যেমন আবুল হায়াত। এত বড় মাপের অভিনেতা আসলে খুব কম পাওয়া যায়, এত রিয়ালিস্টিক, মানে ডাউনটোন অ্যাক্টিং, আন্ডারটোন অ্যাক্টিং, এটা কিন্তু খুব কম পাওয়া যায়। এই অভিনেতাটা তো এখনো বেঁচে আছে, আমি তো দেখলাম না যে তাকে নিয়ে কেউ একজন ভাবছে যে একে নিয়ে একটা হইতে পারে, একটা দ্য ফাদারের মতো একটা মুভি হইতে পারে, রাইট, তাই না? আমরা ওখানে দেখেছি যে সেরকম একটা মুভি হতে পারে, বা আরও অনেক ধরনের নানা ধরনের, সেগুলো কিন্তু হয়নি এরকম অভিনেতা কিন্তু। এবং আপনি দেখেন যে তার থিয়েটার লাইভ থেকে শুরু করে এখনো পর্যন্ত সে কিন্তু অভিনয়টাই করছে, এর মধ্যে আছে। এখন বাংলাদেশে কি যে কারা তাহলে আর্টটা প্র্যাকটিস করছে, কারা স্ক্রিপ্ট লিখছে, বা কারা এর পৃষ্ঠপোষকতা করছে? চ্যানেলগুলোও কি তাই বলছে? এরা বলে যে না, চ্যানেলগুলোর এই প্রবলেম যে এরা তো চায় যে একজন হিরো থাকুক, একজন হিরোইন থাকুক, এরকম নায়ক নায়িকা, আবার স্ক্রিপ্ট রাইটাররা ওইভাবে লিখছে। আবার যারা মেক করছে, বানাচ্ছে, তো তারাও ওইরকমভাবে বানাচ্ছে, জাস্ট এখান থেকে কোনো রকম একটা পয়সা টাকা করে আসলে। এই যে আমি বললাম যে আমরা ভাইরাল হওয়ার টেন্ডেন্সি এখন এত বেশি, আমি ভাইরালটাকে খুব সমর্থন করি। ভাইরালটাকে, ভালো জিনিস ভাইরাল হইলে আমার তো ভালো, আমি ভাইরালটাকে সমর্থন করি। যেহেতু একটা যুগ আসছে, আমি এটাকে ফেলে দিতে চাই না, এটা ভালো। আমরা অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন, তবে এখন ভাইরাল হওয়ার জন্য কিন্তু আমরা দেখি ভালো কন্টেন্ট না, মানে খুবই ডিমিনিং করা একটা কন্টেন্ট। না, আমার কথা হচ্ছে চ্যালেঞ্জটা তো ওইখানে, মানে ওইখানে ওইটা সাস্টেইন করবে কি না, সাস্টেইন করবে না। একজন মানুষ দেখছে, ইন্টারেস্ট পাচ্ছে, আমি তো সেটাকে ফেরাতে পারবো না, ওকে দেখছে। কিন্তু সাস্টেনেবল যেটাকে আর্ট আমরা বলছি, সেই আর্টকেও ভাইরাল হতে হবে আমি মনে করি, ভাইরাল হতে। এখন আমি অনেক কথা শুনেছি যে আমরা যেমন এখন তার লাস্ট প্রোডাকশন অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এরিক মারিয়া রেমার্কের বিশ্ববিখ্যাত একটা নভেল। এখন আপনি আমাকে বলেন যে আমাদের এই নাটকের দর্শক আছে, প্রচুর আছে, আমরা ডিজিটালি মার্কেটিং করি, অনেকে হাসাহাসি করছে, এই ডিজিটাল মার্কেটিং নাটকের থিয়েটারে আমরা সুবিধা লিখে দিছি ডিজিটাল মার্কেটিং, একটা ওরা হাসাহাসি, কারণ অভ্যস্ত না। ডিজিটাল মার্কেটিং বলতে কোনো কথা যে থিয়েটারে থাকতে পারে, এটা একটা বাণিজ্যিক জায়গায় যেতে পারে, এটা হাসাহাসি করছে, এবং বকুল কি বাণিজ্যিক হয়ে গেল। আমি তো চাই যে শিল্প মূল্যের সঙ্গে অর্থমূল্য আসুক, আমি তো চাই এটা ভাইরাল হোক। কেন চাই? যে আমি তো ভালো একটা প্রোডাক্ট নিয়ে আসছি, তার মধ্যে সামাজিক রাজনৈতিক সমস্ত কথা আছে, সোশ্যাল মেসেজ আছে, আবার আমরা একটা প্রোডাকশন বানাতে চাই যেটা সবাইকে ধরতে পারে। আরে দেখো, এখানে ছেলেমেয়েরা অ্যাথলেটদের মতো, আমার নাটকে শারীরিক কাজ বেশি হয় এবং অভিনেতা অভিনেত্রীরা প্রচুর পরিশ্রম করে।
তো ওইটা ইয়াং জেনারেশনের কাছে এটা ভালো লাগে, আসে। আমরা প্রতিবারই দেখা যায় যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এইবারও আমরা ইস্ট ওয়েস্ট, এরকম ইউনিভার্সিটির পোলাপান আসছে 50 জন 60 জন করে আসছে। ওরা তো চাচ্ছে, তার মানে একটা জায়গা তৈরি হচ্ছে। তো আমাদের ওই জায়গাগুলোতে ভয় পেলে চলবে না। আমার বরং মনে হয় যে ওকে, কারণ দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু সময়। একটা ভিসিআর থেকে ফ্লপিতে আসতে আর পেন ড্রাইভে আসতে কতটা সময় ছিল, আর এখন আপনি টাচ স্ক্রিন প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, এআই এসে গেছে। আর আপনি বসে থাকবেন যদি ওই অতীত স্মৃতি হাতটা যদি বসে থাকেন, তা আপনি তো পিছিয়ে পড়বেনই। এখন 3D ডাইমেনশনাল মঞ্চ তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এই এআই এর যুগেও কিন্তু মানুষ মঞ্চে যাচ্ছে, সেই হিউম্যান টু হিউম্যান যে এক্সপিরিয়েন্স, সেটার জন্যই কিন্তু মঞ্চে ছুটে যাচ্ছে। সেক্ষেত্রে ইউথদের কথায় যখন আপনি আবার আসলেন, আমি সরি মাঝখানে একটা কথা একটু বলে দিই, অবশ্যই। দেখেন যে আমার কাছে মঞ্চটাকে সবসময় ম্যাজিক্যাল মনে হয়। এই যে ম্যাজিক, অবশ্যই। তো এআই আসছে, ও রিসিভ করবে না? অবশ্যই করবে। আপনি যদি ধরে আটকে না রাখেন, আপনি যদি আর্টিস্টের দরজা জানালা খোলা থাকতে হবে ভাই। আপনি যেদিন বন্ধ করে দেবেন ওদিন শেষ। সারা মঞ্চ ম্যাজিক্যাল যদি হয়, সারা পৃথিবীর নানা মাধ্যমকেও গ্রহণ করে, তা আপনার সমস্ত টেকনোলজি কেন আপনি গ্রহণ করছেন না? আপনি কেন আপনার মাথার মধ্যে লাগছে যে থিয়েটার না, এটাতে এরকম হচ্ছে? আপনি তো সমস্তই নিচ্ছেন, লাইট জ্বালাচ্ছেন, সমস্ত দিচ্ছেন। আপনি একটা শার্পি লাইট ব্যবহার করবেন না? আপনার সব প্রোগ্রামে কি, মানে আপনার যত মঞ্চ নাটক আছে, আপনার যতগুলো প্রোডাকশন আছে, সবগুলোতে কি এগুলো আসলে ইনকর্পোরেট করার চেষ্টা করছেন? নানাভাবে। যখন আমার সীমাবদ্ধতা তো আছে, অবশ্যই। সীমাবদ্ধতা এবং আয়ত্তের মধ্যে যতটুকু আমি পেরেছি, আমরা নানা ধরনের এক্সপেরিমেন্ট করেছি। এবং সেটা আমি মনে করি, কারণ যেহেতু আমার নাটকে আমি দর্শক খরা এখনো পর্যন্ত আমি পাইনি, যে শব্দটা ব্যবহার করা দর্শক পাইনি, তার মানে আমার মনে হয়েছে যে আমি ঠিক পথে এগোচ্ছি। এবং তাহলে আপনার স্বপ্ন কি? আমি বললাম যে একটা প্রফেশনাল থিয়েটার হোক। আমার নিজের ক্যারিয়ার বলতে যে আমি তো এটাকে আনন্দ পাই, এখনো আনন্দ পাই। আমি আনন্দ না পেলে আমি ছেড়ে দিতাম, আমার কোনো আপত্তি নেই। যে ওইভাবে আমার ভালো লাগা বা আনন্দ পাওয়াটা পৃথিবীতে যতটুকু লাইফ টাইমে আমি সার্ভাইভ করব, আনন্দটা খুব গুরুত্বপূর্ণ, সুখী হওয়াটা গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হয় যে সেইটা করতে গিয়ে আমি থিয়েটারে আনন্দ পাই, এবং এখানে নানা ধরনের আনন্দের জায়গা খুঁজে নেওয়া যায়। আমার লাইফের ক্যারিয়ারই এইটা। এবং আমাকে যদি বলা হয় যে আপনার ক্যারিয়ারকে, আমি চাই যে বাংলাদেশে যদি দেখে যেতে পারতাম যে একটা প্রফেশনাল থিয়েটার গড়ে উঠেছে কয়েকটা, এবং এখান থেকে ছেলে মেয়েরা, ইয়াং এনার্জি যারা আসছে, তারা ফিজিক্যালি ফিট, ভোকালি ফিট, অভিনয়ে দুর্দান্ত, দাপিয়ে অভিনয় করছে, এবং এখান থেকে তারা শিল্পমূল্যের সাথে অর্থমূল্য অর্জন করতে পারছে। এটাই আসলে স্বপ্ন। এর চাইতে বেশি স্বপ্ন দেখার নেই। আমরা তারও সেই কারণে আমরা স্টুডিও থিয়েটার চিন্তা করছি, আমরা ওটা করার চেষ্টা করছি। আমরা এখন সেই ইন্টারেক্টিভ থিয়েটার শুরু করব, আরও দু একটা অর্গানাইজেশনও শুরু করছে। সেই ব্যালেন্সটা যেন আসে, এবং ইউথরাও যেন, আমাদের তরুণরাও যেন, এবং শিশু থেকে শুরু করে সকলে যেন থিয়েটারমুখী হয়, এমন একটা প্রত্যাশা থাকছে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকের মধ্যে দিয়ে শেষ করতে চাই এখন আনন্দের আজকের আয়োজন। এখনের সাথেই থাকুন।